কত করে বিক্রি করছেন আপনারা? 150 টাকা কেজি। টন। 3 লক্ষ টাকা প্রফিট আসছে। 3 লক্ষ টাকা তো কয় মাসে আসছে প্রফিট? 6 মাসে। আপনি যদি জানতেন তাহলে কোনোদিন এ ধরনের কাজ করতেন না। বগুড়া নিমতলি গ্রামে আমাদের বাড়ি। খুঁজছেন, ওখানে গেছেন? হ্যাঁ, আমি ওই জায়গায় গিয়েছি, কিন্তু নিমতলি নামে ওই জায়গায় কোনো গ্রাম নেই। এক কথায় বললে তো হবে না, কেমন ছিল এই জীবন? কান্নাকাটি করতে থাকি, পরে ওই দিক থেকে আমাকে নিয়ে আসা হয়। কে নিয়ে আসে? এরা যদি কোনো কারণে এরকম মামলা ঠামলার প্যাচে পড়ে যায় একবারের হোক বা দুইবার, এরা সারাদিন আমার অফিসের সামনে এসে মানে আডু গেড়ে বসে থাকবে, কারণ এইগুলো ডিফেমেশন, এগুলো বড় ধরনের ক্রাইম। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষেপে SOCA, সকার ব্যানারে নির্মিত সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অনুষ্ঠান আপন ঠিকানা। আমাদের বেশ কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনারা জানেন। আমাদের ইউটিউবে এখন চ্যানেলের সংখ্যা 5টি, যদিও RG কিবরিয়া আমার ব্যক্তিগত চ্যানেল, কিন্তু তারপর আমরা এটাকে সকার প্রপার্টি মনে করছি। সেই অর্থে যদি RG কিবরিয়া বাদ দিয়ে দিই তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল হচ্ছে 4টি। একটি হচ্ছে আপন ঠিকানার নিজস্ব চ্যানেল, একটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নামে, যেখানে ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানটা যায় শুধুমাত্র, এবং আরেকটি হচ্ছে আপনার ফুড বাজার, যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত তেমন কোনো কিছু আপনাদেরকে বলিনি, এবং আরেকটি হচ্ছে ওয়ান সকা নামে, আপনি সার্চ করলে পাবেন, সেটা আসলে ওয়ান নামে। দুটো চ্যানেল ইউটিউবে আমাদের ভেরিফাইড না, একটি হচ্ছে আপনার ফুড বাজার এবং আরেকটা হচ্ছে ওয়ান, কারণ এই দুটোর এখন 1 লাখ সাবস্ক্রাইবার হয় নাই। এছাড়া ফেসবুকে আমাদের 3টা চ্যানেল, 3টার মধ্যে 2টা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত। একটা হচ্ছে RG কিবরিয়া পেজ, যেটাতে 9.4 মিলিয়ন যখন আমি ভিডিওটা করছি ভেরিফাইড। আমার আইডি, যেখানে 1.2 মিলিয়ন ফলোয়ার, মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার নামে, ভেরিফাইড। এবং আমাদের সকা পেজটি SOCA নামে, এটাও ভেরিফাইড। এই যে চ্যানেলগুলোর কথা আমি বললাম, এর বাইরে যত রকমের আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে, আমাকে AI বানিয়ে যত রকমের কন্টেন্ট আপনারা দেখেন ফেসবুকে, অনেক সময় অশ্লীল অশ্লীল থাম্বনেইল দিয়ে, সমস্ত চ্যানেল, সমস্ত কন্টেন্ট, এগুলো কোনোটাই আমার না। একদম স্পষ্টভাবে বলে দিলাম, কোনোটাই আমার না। হ্যাঁ, তবে এখানে কথা আছে। কথা হচ্ছে যে আমি রেডিওতে একসময় যে অডিও কন্টেন্টগুলো করেছি, সেই অডিও কন্টেন্টগুলোর কিছু কিছু কন্টেন্ট 2-1টা চ্যানেল একদম প্রপারলি খুব ভালোভাবে ব্যবহার করেছে। কিছু কিছু কন্টেন্ট যেগুলো আছে ঢাকা FM থেকে চুরি করেছে। কিছু কিছু কন্টেন্ট যেগুলো ABC রেডিওর ওই সময়কার অনুষ্ঠান থেকে চুরি করে, কেটে কুটে পিস করে, তারপরে 2-1টা AI লাগিয়ে, অনেক সময় AI ফিমেল পিকচার লাগিয়ে, অনেক সময় দেশের বাইরের অনেক আর্টিস্টদের ছবি লাগিয়ে, অনেক সময় দেশের ভেতরের অনেকের ছবি লাগিয়ে, খুবই অশ্লীল অশ্লীল থাম্বনেইল দিয়ে এগুলো প্রেজেন্ট করা হয়, যাতে করে মানুষের খুব আকর্ষণ তৈরি হয়। আমি 2-1টা খুব কিউরিয়াসিটি নিয়ে একটু শুনে দেখেছিলাম। আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমি যেটা বলবো, যে ওরা যে থাম্বনেইলগুলো দেয় সেটার সাথে অনুষ্ঠানের কন্টেন্টের কোনো মিল নাই। আর 2 নম্বর যেটা, সেটা হলো যে আমি এমনও পেয়েছি যেটা আমার অনুষ্ঠান না, হয়তো অন্য কোনো রেডিওর অনুষ্ঠান, অন্য কোনো রেডিওর অনুষ্ঠান নিয়ে এসে আমার নামে চালিয়ে দিয়েছে, অন্য কোনো RGর অনুষ্ঠান যেটা আমার নামে চালিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। ইতোমধ্যে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে দিয়েছি। আমি আসলে ওই একটা কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী, বহুবার সতর্ক করেছি, কাজ হয়নি, এখনও সতর্ক করেই যাচ্ছি। এবং এগুলো করে আসলে কোনো লাভ হয় না, আমরা সতর্ক করেও কোনো বেনিফিট হয় না। যেমন আজকে খুব রিসেন্টলি একটা অভিজ্ঞতা হচ্ছিল, মানে আমি আমার গাড়িটা নিয়ে ঢোকার আগ মুহূর্তে পেট্রোল পাম্পে যিনি আমাকে রেগুলার পেট্রোল দেন, উনি বলছিলেন যে ভাই এরকম এরকম, আপনি কোনো ব্যবস্থা নেন না কেন? তো আমি বললাম যে আমরা ব্যবস্থা নিচ্ছি, নেওয়ার মধ্যেই আছে, কিন্তু কিছুদিন পর পরই নতুন করে চ্যানেল গ্রো করে। তো যাই হোক, এটা আপনাদেরকে সতর্ক করলাম। এবং অনেক সময় খুব অবাক হই, আমি দেখি সেদিন কোনো একটা মেডিকেল পড়ুয়া স্টুডেন্টের বা কোনো একটা কিছুর থাম্বনেইল নিয়ে অনেকেই ফেসবুকে দিয়ে অনেক রকমের কমেন্টস করছেন। এবং মানুষের আসলে না, আমরা যে জীবনযাপন করি তাতে মানুষের আসলে সেকেন্ড থট দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ চোখের সামনে যা পায়, যেভাবে পায়, সেটা নিয়ে মন্তব্য করতে রাজি, মানে সেটা নিয়ে মন্তব্য করা শুরু করে দেয়। আমি যখন একটা মানুষকে খারাপ বলবো, একটা মানুষকে ভালো বলবো, তার আগে আপনি যদি আমাদের ধর্মীয়ভাবেও চিন্তা করেন বা সায়েন্সের মধ্যে যদি আপনি যান, কাউকে ভালো বলার আগে বা মন্দ বলার আগে যে কোনো কিছুতেই আপনার একটু সময় নেওয়া উচিত। এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, রাষ্ট্রীয়, সব জায়গাতেই। ভালো তো একটা সার্টিফিকেশন আপনার জায়গা থেকে, আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আল্লাহ আপনাকে বিশেষভাবে বানিয়েছে। তো আপনি কাউকে ভালো বলার আগে একটু সময় কেন নেবেন না? আপনি কাউকে মন্দ বলার আগে আপনি কেন একটা সময় নেবেন না? কারণ আপনি তাকে সার্টিফাই করছেন। তো একটু সময় নেওয়া উচিত। আমরা আসলে সময় নিই না, আমরা ফেসবুকে গিয়ে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে বাজে কথা বলে দেই, যাকে ইচ্ছা তাকে প্রশংসা করে ভাসিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে মাথায় তুলছি। এবং এটা সায়েন্টিফিক, কারণ আমাদের ব্রেইনে যুক্তির আগে ইমোশন আসে। আই রিপিট, আমাদের ব্রেনে যুক্তির আগে ইমোশন আসে। এবং আমাদের পৃথিবীতে 99.9% মানুষই আমরা যুক্তি না, ইমোশন দিয়ে তাড়িত এবং ইমোশন দিয়ে সিদ্ধান্ত নিই। যাই হোক,
অন্য টপিকে চলে গিয়েছে। আমি শুধু আমার দর্শক যারা আছেন, যারা দুই একজন এইসব বিষয়ে অনেক সময় কথা উঠলে অনেকেই রিপ্লাই দেন সুন্দরভাবে, তাদেরকে বলবো যে আপনারা দয়া করে সতর্ক থাকবেন। আমরা ব্যবস্থা নিচ্ছি, তাদের জন্য আমাদের আর কোনো কথা নেই, আপনারা হয়তোবা জানতে পারবেন। আমি বহুবার সতর্ক করার পরে রাফ অ্যান্ড টাফ অ্যাকশনে চলে যাই, এটা আমার নেচার। তো এরপর আর কোনো আফসোস থাকবে না, কারণ আমি দুই একটা ঘটনা জানি। এরকম একজন পেয়েছিলাম ভ্যানওয়ালার ছেলে, আফসোস লাগে। অনেক আগে সে রেডিওর এই কন্টেন্টগুলো জমিয়ে রেখেছে, তারপরে সেই কাজটা করেছে। তারপরে যখন আমি তাকে ধরেছি, রিচ করেছি, সে আমার সঙ্গে কথা বলার পরে সে খুব আবেগ আপ্লুত, ভাই আপনি আমাকে ফোন দিয়েছেন। আমি বললাম তুমি যে কাজটা করছো, তুমি কি জানো এটার ইম্প্যাক্টটা কি? কত লোক আমাকে বাজে কথা বলে। তারপরে বলো ভাই আমি তো বুঝি নাই, তবে এই কাজটা করে আমি 27,000 টাকা ইনকাম করেছি। কত হাজার? 27,000। ইউটিউব থেকে সে 27,000 টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ডিগ্রিতে ভর্তি হয়েছে। এখন ধরেন মানে কতদিন আসলে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করা যায়। তো এরপরে আমি তাকে বললাম যে তুমি ডিগ্রিতে ভর্তি হয়েছো ভালো কথা, কিন্তু এই কাজগুলো তোমার ঠিক হয় নাই। তো যাই হোক, সে বুঝদার মানুষ, সে আর আমার ধারণা সে আর কখনো এটা করে নাই। তো এরকম এই ভ্যানওয়ালার ছেলে আর আরও অনেকে আছে একটু একেবারেই নিম্ন পর্যায়ের বা প্রান্তিক পর্যায়ের, মানে এরা যদি কোনো কারণে এরকম মামলা ঠামলার প্যাচে পড়ে যায় একবারের ভোগ বা দুইবার, এরা সারাদিন আমার অফিসের সামনে এসে মানে আডু গেড়ে বসে থাকবে। আল্লাহ মাফ করুন, আমি বলা উচিত, আমি কাউকে ছোট করছি না, যে ভাই এটা ব্যবস্থা করেন, বাপ মা সহ চলে আসবে। তো আমি তো এই সিচুয়েশনগুলো ফেস করতে চাই না, আমি ডেফিনেটলি চাই না। কারণ এইগুলো ডিফেমেশন, এগুলো বড় ধরনের ক্রাইম, ভয়ঙ্কর রকমের ক্রাইম। এবং এটা একদম স্পষ্টভাবে আপনি যেই জায়গাটা থেকে এই কাজগুলো করছেন, আপনার আইপি অ্যাড্রেস বের করা কোনো একটা মানে 1 সেকেন্ডের ব্যাপার বাংলাদেশ সরকারের কাছে। আমরা অ্যাকশন নিলেই সেটা হয়ে যাবে। এরপরে যখন আপনি কান্নাকাটি শুরু করবেন, বাপ মা সহ কান্নাকাটি শুরু করবেন, একটা মামলা হয়ে গেলে ভাই, বাংলাদেশে একটা সাইবার ক্রাইম মামলা হলে এটার ইম্প্যাক্ট কত দূর হইতে পারে আপনি যদি জানতেন, তাহলে কোনোদিন এ ধরনের কাজ করতেন না। আমি বারবার শুধু সতর্ক করে দিই, বাট আমি কোনো কিছু বলি না। বাট হুট করে আমি যখন একটা অ্যাকশন নিয়ে ফেলবো, তখন কিন্তু আমি বলবো যে আমি আর চিন্তাই করবো না আপনাকে নিয়ে। আপনি জেলে যাবেন কিনা ওটা পরের বিষয়, কিন্তু আপনার এই যে প্রতিবার যে হাজিরা দিতে হবে আর পুলিশের ভয়ে যে বাসা থেকে পালিয়ে থাকতে হবে, এটা যে কতদিন করতে হবে আপনাকে সারা জীবন, আপনি চিন্তাও করতে পারবেন না। সো দয়া করে এই কাজগুলো থেকে বিরত হন প্লিজ। এই প্রসঙ্গে আমার কথা বলার ছিল না, তারপরেও আমি অনেকখানি বলে ফেললাম। আসলে যে গেস্ট এসছে আজকে এখানে আপন ঠিকানা তার পরিবার খোঁজার জন্য, আমি জানি বাংলাদেশের আনাচে কানাচেতে হয়তো আরও এরকম অসংখ্য গেস্ট আছেন যারা হয়তো আমাদের আপন ঠিকানার এই বিষয়টা জানেনই না। তো আমি আমার গেস্ট যারা বা আমার যারা দর্শক আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে একটু জানান। এমনও তো হতে পারে ওই মানুষটা জানলে এই অনুষ্ঠানে আসবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? মোহাম্মদ তানভীর মাহতাব মামুন। মামুন, এই যে আপনি যে নামটা বললেন, এই পুরো নামটা কি আপনার বাপ মায়ের দেয়া? জি। তানভীর মাহতাব মামুন। জি। আপনার মায়ের নাম? মোহাম্মদ আমিনা বেগম। আমিনা বেগম। বাবার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। ভাই বোন 3 জনের নাম মনে আছে, বলেন তো? জি। বড় বোনের নাম মিতু, ছোট বোনের নাম সেতু, আর ছোট ভাইয়ের নাম সুমন। সুমন। মামাদের নাম 2 জনের নাম মনে আছে, বলেন? একজনের নাম হচ্ছে রফিক, আর একজনের নাম বিল্লাল। বিল্লাল। আচ্ছা, আপনার বর্তমান বয়স হচ্ছে? 21 বছর। তখন ছিল 5 থেকে 6 বছর। তানভীর মাহতাব মামুন। ঢাকার ফার্ম গেটে ভাড়া থাকতেন আপনারা? জি জি। কিন্তু বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন কিছু মনে করেননি? এই যে আপনি একটা লিখে এবার কেটে দিয়েছেন, নিমতলি গ্রাম। মানে আমি যে জায়গায় ছিলাম, তো ওই জায়গা থেকে বলছিল যে বগুড়া নিমতলি গ্রামে আমাদের বাড়ি। খুঁজছেন, ওখানে গেছেন? হ্যাঁ, আমি ওই জায়গায় গিয়েছি, কিন্তু নিমতলি নামে ওই জায়গায় কোনো গ্রাম নেই। এই বগুড়াতে নিমতলি গ্রাম আছে? বগুড়া আমার বাড়ি। আপনি কই গেছেন? গিয়েছি, আমার নিমতলি নামে গ্রাম অথবা ইউনিয়ন আছে? আমারা বলছে যে বগুড়ার যে মানুষ ছিল তারা বলছে যে নিমতলি কোনো গ্রাম নেই, নন্দীগ্রাম আছে। নন্দীগ্রামও আছে, নিমতলিও থাকার কথা। সিদ্দিক ভাই একটু ট্রাই করেন, আমার এলাকার আপন ঠিকানার টিম মেম্বার সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই আমাকে মাঝে মাঝে এরকম বিভিন্ন পেজের ছবি পাঠায়। আমি বুঝি না সিদ্দিক ভাই, আপনি আমার এত পুরনো মেম্বার হওয়ার পরেও কেন আপনি আমাকে এগুলো জিজ্ঞেস করেন? আমার না এগুলো দেখলে আমার খুব মন খারাপ হয় যে আপন ঠিকানার পেজ পরে ভাই এটা কি রিয়েল না আনরিয়েল। এই যে আমি যেগুলো বললাম এগুলো একটু মনে রাখবেন প্লিজ। তো একটু চেষ্টা করেন। নিমতলি, তো আমি যত জানি বগুড়াতে নিমতলি নামে আমি একটা নিমতলিন বা কোনো একটা তলি নামে জায়গা খুঁজেছি, মানে পেয়েছি আমি, থাকার তো কথা, কিন্তু আপনি গিয়ে খুঁজে পান নাই। না, আপনার চেহারার মধ্যে একটু বগুড়া বগুড়া বা উত্তরবঙ্গের একটা ভাব আছে। চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আপনার পুরো গল্পটা একটু শুনি, কি ঘটনা কি বলেন তো? একদিন আমার বড় বোন ওই কোথাও একটা গিয়েছিল, পরে আব্বু আনার জন্য যায়। পরে আমি বাসা থেকে বের হই, আব্বুর পিছনে পিছনে যাই, পরে হঠাৎ আব্বুকে হারিয়ে ফেলি। তারপরে আমি কান্নাকাটি করতে থাকি, পরে ওই দিক থেকে আমাকে নিয়ে আসা হয়। কে নিয়ে আসে? কোন একজন লোক? হ্যাঁ। আচ্ছা। কোন একজন ব্যক্তি আমাকে ওই জায়গায় নিয়ে আসে। তারপর? পরে ওই জায়গায় আমি কিছুদিন থাকি, পরে ওই দিক থেকে আমাকে পাঠানো হয়। তার মানে আপনি আন্ডারই বড় হয়েছেন? কিছুদিন ওই জায়গায় ছিলাম, পরে ওই দিক থেকে আমাকে ট্রান্সফার করে। ওটা কোথায়? গাজীপুরে। তারপর? পরে ওই দিক থেকে বড় হই। এখনো কি ওখানে আছেন? না না, এখন ময়মনসিংহে আছি।
এক কথায় বললে তো হবে না, কেমন ছিল এই জীবন একটু শুনি আমরা। মানে ওই জায়গায় ভাই বোন পেয়েছি, মা পেয়েছি। কিভাবে পেলেন? ওই জায়গায় আপনার 4টা হাউস ছিল, এক একটা হাউসে একজন করে মা ছিল। আচ্ছা, উনি আমাদের লালন পালন করতো, দেখাশোনা করতো, পড়াশোনা হেল্প করতো। ওনার সাথে কি এখনো সম্পর্ক আছে? হ্যাঁ এখনো আছে। এখনো কি মা ডাকেন? হ্যাঁ বিশেষ দিনগুলোতে ওনার সাথে যোগাযোগ হয়, হ্যাঁ, যান ওনার যোগাযোগ বাসায়? হয়। হ্যাঁ, হ্যাঁ যাওয়া হয়। ওনারা কি ওখানকার কর্মচারী? এই মারা কি কর্মচারী নাকি? হ্যাঁ ওনারা এখানে চাকরি করে। তাহলে তো এরকম মায়েদের ইন্টারভিউ করা দরকার, এরকম মায়েদের শত শত ছেলে থাকার কথা। আপনাকে পাইছে তো একদম অল্প বয়সে। হ্যাঁ আর আপনি ওইখানে চলে গেলেন, ময়মনসিংহে গেলেন কি করতে? কিছু বন্ধুরা মিলে একটা ফিশারি চাষ করতেছি, মাছ। আচ্ছা তারপরে একটি মাছের আড়তে চাকরি করি। আচ্ছা, কতদিন যাবত? এই পেশার সাথে যুক্ত আছে আপনার 2018 থেকে 19। তার মানে তো অনেক দিন। হ্যাঁ আপনি কি রেগুলার মানে মাসিক ভিত্তিতে ওখানে টাকা পয়সা পান নাকি দৈনিক আপনার ভিত্তিতে? যে আড়তে যে কাজটা করি ওটা হচ্ছে মাসিক ভিত্তিতে। মাসিক ভিত্তিতে কত টাকা পান আপনি? 15,000 টাকা। 15,000 টাকা। এখানে হলো মাছের আড়তে কাজ করেন আপনি, মানে মাছ চাষের মধ্যে না, আড়তে নাকি? হ্যাঁ নাকি চাষও করেন, আড়তেও আছেন? আড়তে চাকরি করি, আচ্ছা, আর আমাদের নিজেদেরই ফিশারি আছে। তো তো আপনার বড় লোক। আমরা কিছু বন্ধুরা মিলে ওটা কেমনে করলেন এটা? না, এই যে চাকরি করতেন ওই দিক থেকে কিছু টাকা জমিয়ে কতটুকু এটা, মানে কতটুকু জায়গাতে করছেন? এটা আপনার মানে 60 কাঠা। 60 কাঠা? 60 কাঠা খারাপ না। কি চাষ করেছেন? এটাতে আছে পাঙ্গাস মাছ, দেশি মাছ। পাঙাশ মাছ এরকম গন্ধ করে কেন? কি খাওয়ান আপনারা? আর আমরা তো খাদ্য খাওয়াই। সেটা তো বুঝি, কিন্তু খাদ্যের মধ্যে কি থাকে? পাঙাশ মাছ খাওয়া যায় না। সস্তা কোয়ালিটির মাছগুলো পছন্দ করি, যেমন তেলাপিয়া, পাঙ্গাস। এগুলোতে ওমেগা 3 পরিমাণ অনেক বেশি। আপনারা হয়তো বা জানেন না, অনেকে তেলাপিয়া মাছ পছন্দ করেন, আমি জানি না কি কারণে। বাট তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ এগুলো যদি একটু মুক্ত পানির মাছ হয়, এগুলোতে স্মেল আসে না। এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। আর ওমেগা 3 এমন একটা সাপ্লিমেন্ট বা এমন একটা ভিটামিন, যেইটা আপনি বেশি খাইলেও সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আই এম নট এ ডক্টর, আমার কথা হুবহু ফলো করার দরকার নাই। মানে অনেকে থাকে না যে অনেকে সাপ্লিমেন্ট রেগুলার টাইম ধরে নিয়ে যাচ্ছে উইদাউট এনি পরামর্শ ডক্টরের সাথে। এটা করা উচিত না। তবে কোনো ডাক্তারই ওমেগা 3 নিয়ে নেগেটিভ কোনো কিছু আমি শুনি নাই এখন পর্যন্ত, কারণ এটা ফিশ অয়েল এবং এটা ব্রেনের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। মাছ টাছ তুলছেন কখনো? প্রফিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেমন লাভ ঠাপ হয় এগুলোতে? খরচ কেমন থাকে, লাভ কেমন থাকে? আপনার গত বছর যেটা কই চাষ করছিলাম তো ওই দিক থেকে 3 লক্ষ টাকা প্রফিট আসছে। 3 লক্ষ টাকা কয় মাসে আসছে প্রফিট? 6 মাসে। 6 মাস লাগে? হ্যাঁ পোনা ছাড়লে 6 মাস লাগে। হ্যাঁ সাইজ কেমন হয়েছিল? সাইজ আপনার 10 থেকে 12 কেজি। 10 থেকে 12? এগুলো কি দেশি কই? না বোধহয়। এগুলো দেশি। দেশি কই? হ্যাঁ দেশি কই এত সস্তায় পাওয়ার কথা না। কত করে বিক্রি করছেন আপনারা? মানে তখন আপনার বাজার ড্যাম ছিল, আচ্ছা, বাজার ডাউন ছিল, তো 150 টাকা কেজি? টন। 150 টাকা টন? এটা আপনার মানে বাজারের উপর ডিপেন্ড করে। না না, 150 টাকায় টন হয় কিভাবে? 1 টন মাছের দাম 150 টাকা হয় নাকি? ও পুরো ঘাবড়াই গেছে। আমি ওকে ইজি করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করছিলাম। যাই হোক, মূল কথাটা সেটা না। মূল কথাটা হচ্ছে যে এই যে পরিবার খুঁজতে আসছেন, বাপ মা কাউরে দেখলে চিনবেন? আমাদের চেহারা তো আমার সেরকম মনে নেই। বাবা কি করতো? চটপটি বিক্রি করতেন। চটপটি বিক্রি করতো ঢাকাতে? হ্যাঁ ঢাকার ফার্ম গেটে? জি। বাবার নাম কি বললেন? জাহাঙ্গীর। এটা তো আসলে ভাসমান পেশা, এখনো সে সেই পেশায় আছে কিনা। জাহাঙ্গীর সাহেব চটপটি বিক্রি করতো। বোনদের সাথে কোনো স্মৃতি আছে? ভাই বোনদের সাথে কোনো ঘটনা? না সেরকম। ধরেন আপনাকে এখানে কেউ, এই জাহাঙ্গীর বা আমিনার পরিবার যা নামগুলো বলছেন তাদেরকে আমরা খুঁজে পাইলাম, কিন্তু আপনি চিনবেন কি করে যে এটা আপনার বাপ মা বা এটা আপনার পরিবার? বিয়ে শাদী করছেন? না না বিয়ে শাদী করেন। আপনি আজকে গিয়ে ছোটবেলার বিভিন্ন ঘটনা মনে করার চেষ্টা করবেন, যেটা বাপ মায়ের মনে আছে, বাপ মার সাথে ঘটছে পরিবারে থাকা অবস্থায়। তো যদি এখানে কেউ আসে আপনাকে নেওয়ার জন্য, তাহলে ওই ঘটনার ক্লু ধরে তাদেরকে জিজ্ঞেস করবেন, বলো তো এরকম একটা ঘটনা ঘটছিল, এটা জানো কি না? হয়তো দেখা গেল অনেক কিছু, তখন ও যদি বলতে পারে তাহলে বুঝবেন এটা আপনার পরিবার। আপনি কি আমার প্রোগ্রামগুলো দেখছেন কখনো? হ্যাঁ তাহলে তো আইডিয়া আছে। আপন ঠিকানা কিন্তু আমরা আপডেটগুলো অনেক সময় এইভাবে করে থাকি। ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে তথ্য। নিমতলি নামে বগুড়ার কোনো ইউনিয়ন বা কোথাও কোনো আছে কিনা এটা একটু খোঁজেন সবাই মিলে, তারপরে দেখেন যেটা পাওয়া যায় কিনা। কিন্তু ও যেটা বলছে যে এখানে গিয়ে খুঁজে ও বগুড়াতে এরকম কোনো জায়গায় পায়নি, তাহলে কি বগুড়া জেলাতেই আপনাদের বাড়ি? সঠিকটা আমার মনে নাই, তো আমাকে থেকে বলছে এটা বলছে যে ওই সময়টাতে হারানোর পরে আপনি এটা বলছিলেন। হ্যাঁ। চলেন একটু চেষ্টা করে দেখি, আল্লাহ ভরসা। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।